এরপরে বেশ কিছুদিন নির্বিঘ্নেই কেটে যায়। তুই আমাদের ঘরে আসিস। তোকে ঘিরে জীবনটা এমন বদলে গিয়েছিল যে দেবী কালিন্দীর কথাও আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু নিয়তিকে ঠেকানোর সাধ্যাধিকার রয়েছে। না চাইতেও সেই দিনটা চলে এলো, যার পরেই বদলে গেল আমাদের তিনজনের জীবনটা। তখন তুই সবে 3 বছরে পড়েছিস, আমাদের মাঝেই ঘুমোচ্ছিলি। সকালে উঠে দেখি তুই নেই। আমি আর তোর মা পাগলের মতন সারা গ্রামে খুঁজেও তোকে পেলাম না। আমার খোকা গো, আমার খোকাকে এনে দাও গো। কোথায় গেল খোকা? এমন এমন করো না সুমারি, এমন করো না। গ্রামে সকলে খুঁজছে, খোকাকে আমরা ঠিক পেয়ে যাব, তুমি দেখো। এইভাবে কতদিন ছেলে খেলা করবি সুমারি? এটা যে তোর জায়গা নয়, তোর জায়গা আমার মন্দিরে। এই সংসারের ফাঁদে কেবল তুই শেষ হবি না, শেষ হবে আরো 2টো প্রাণী। এইবার তোর ছেলেকে ফিরিয়ে দিলাম, কিন্তু এরপরে কি হলো, কি হলো সুমারি? তুমি এমন করে চিৎকার করলে কেন? আমার সময় হয়ে গেছে ক্লাবে বাবু, আমারে এবারে যেতে হবে। মানে এ তুমি কি বলছো সুমারি? খোকা তো ফিরে এসেছে, সব তো ঠিক হয়ে গেছে। দেখো, ঈশ্বর আমাদের ডাক শুনেছেন। কিচ্ছু ঠিক হয় লাই বাবু, আর না কখনো ঠিক হবে। দেবী কালিন্দী আমারে স্বপ্ন দেখাইছে, আমারে যেতে হবে। এই সংসার সুখ আমার ভাগ্যে নাই। সুমারি কি বলছো বলো তো? তুমি তুমি কি পাগল হয়ে গেলে? এই রাতে কি আবল তাবল বকছো? না বাবু না, মা আমারে বারবার বারণ করেছিল, আমি শুনিলাই। আর আজকে তার ফল ভুগতে হবে। দেবী কালিন্দী ভয়ঙ্করী, এবারে উনি খোকারে ফিরিয়ে দিয়েছে, কিন্তু এরপর আর দিবা ক্লাই বাবু, আমি আর থাকতে পারবো ক্লাই। আমারে যেতে হবে, যেতে হবে। সুমারি, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো তো? হ্যাঁ, কি করে বাঁচবো? সেই রাতে আমি সুমারিকে নিয়ে প্রায় গ্রাম পেরিয়ে দেবী কালিন্দীর মন্দিরের কাছাকাছি গিয়ে দাঁড়াই। দুজনের বুক তখন যেন ভেঙে যাচ্ছে। বাবু, আমার খোকারে তুমি এসব কিছু বলো না। হ্যাঁ, ওকে আদর দিয়ে বড় করবে, মনে রাখবে আমি তোমাদের সাথেই থাকবো, সাথেই। আসি আসি বাবু। সুমারি, সুমারি, সেই তোর মায়ের সঙ্গে আমার শেষ দেখা রে খোকা। এরপরে তুই বহুবার বহুভাবে আমাকে মায়ের কথা জিজ্ঞেস করেছিলি, কিন্তু আমি তোকে বলতে পারিনি। গ্রামের লোকে নানান কথা রটিয়ে বেড়াতো, কিন্তু তবুও আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি জানতাম গ্রামের লোকে এই সত্যিটা জানলে বিশ্বাস করবে না, উল্টে তোকে ওরা 20 নজরে দেখবে। আর এই জন্যই আমি হয়ে উঠেছিলাম তোর কাছে ঘৃণার পাত্র। যাই হোক, আর আমার উপরে রাগ করিস না খোকা, ভালো থাকিস। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি না জেনেই তোমাকে ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। প্রদীপ, এ প্রদীপ, তুই এখন এখানেই বসে আছিস? চল, মা তোর জন্য খাবার বাড়ছে, চল। মা? হ্যাঁ মা, আমাকে এক্ষুনি এক্ষুনি সুন্দরী গ্রামে যেতে হবে।
কালিন্দী দেবীর মন্দিরে, এক্ষুনি। ব্রজেশ, শিগগির চল, শিগগির চল। মানে কিন্তু ওরা দুজন যখন কালিন্দী দেবীর মন্দিরের সামনে এসে দাঁড়ালো তখন সন্ধে নেমেছে। ব্রজেশ এতক্ষণ ধরে বহুবার ওকে জিজ্ঞাসা করেছে, কিন্তু ও কিছুই বলেনি। এবার ব্রজেশ বলল, ভাই বিষয়টাকে একটু বলবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আমাকে ওই মন্দিরের ভেতরে ঢুকতে হবে ব্রজেশ, ঢুকতেই হবে। কিন্তু এই সময় তো মন্দির বন্ধ, তাছাড়া এই দেবী শুনেছি খুব ভয়ঙ্করী, কি দরকার বলতো? খবরদার, এক পাও না। কে কে- 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 কে আপনি? হ্যাঁ, আমি এখানকার সেবায়েত। তোমার কি চাই? আম- আম- আমার আমার- আমার মা। মা, মায়ের সাথে দেখা করতে চাস? বেশ, পরশুদিন কালিন্দী দেবীর মন্দিরে মধ্যরাতে আসবি, মায়ের সাথে দেখা হবে। হে ভাই, এসব কি হচ্ছে? এটা আমাকে খুলে বল, কি হচ্ছে এসব? সব বলবো ব্রজেশ, আগে আমাকে একটু বুঝতে দে। প্রদীপের কাছে দুটো দিন যেন দুটো বছরের মতো মনে হচ্ছিল। প্রবল উৎকণ্ঠায় ও রাতে ঘুমোতে পর্যন্ত পারেনি। ও জানে না ওর মা কোথায়, আদৌ দেখা পাবে কিনা সেটাও জানে না, কিন্তু তবু ওর বুকের ভেতরে যেন ঝড় চলছে। সেদিন রাতে ব্রজেশকে নিয়ে কালিন্দী দেবীর মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হতেই যেন চারিদিকে কালো আলকাতরার মতো গাঢ় অন্ধকার। দূর থেকে প্যাঁচার কর্কশ ডাক পরিবেশকে আরো যেন ভুতুড়ে করে তুলেছে। ব্রজেশ একবার ঢোক গিলে বলল, এই প্রদীপ, আমার ভালো লাগছে না রে ভাই, কেমন যেন অস্বস্তি হচ্ছে। বলছি ফিরে যাই না, চল। না 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 ব্রজেশ, কখনো না। আমি জানি না মায়ের দেখা পাবো কিনা, কিন্তু চেষ্টা আমি করবই। তুই বরং এখানে দাঁড়া, আমি দেখছি। আপনি আপনি বুঝি মন্দিরের সেবায়েত? আমাকে পরশুদিন একজন বৃদ্ধা এই মন্দিরে আসতে বলেছিলেন এখানেই মায়ের সাথে দেখা হবে। আপনি যদি একটু সাহায্য করেন। মা, মা, তুমি তুমি খোকা, কেমন আছিস বাবা? মা, তুই কোথায় চলে গেছিলে মা? তোমার জন্য আমি কত ছটফট করেছি। বাবাও আমাকে ছেড়ে চলে গেছে মা। তুমি ফিরে চলো মা। আমার যে আর সেই উপায় নেই রে খোকা। কেন নেই? হ্যাঁ, কেন নেই? আজকে আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাবো না মা। চলো, তোমাকে যেতেই হবে, চলো তুমি। প্রদীপ মায়ের দিকে এগিয়ে গিয়ে ওর হাত ধরতে গিয়ে দেখে সেখানে যেন কেবল একটা অবয়ব দাঁড়িয়ে। সেই অবয়বকে স্পর্শ করা যায় না। ঠিক তখনই সামনের কালিন্দী দেবীর মূর্তি যেন জীবিত হয়ে উঠল। প্রদীপ বিস্ফারিত চোখে দেখল সেদিন যেই বৃদ্ধা তাকে আসতে বলেছিল তার কপালে তিলক আর দেবীর কপালের তিলক একই। চলে যা প্রদীপ। একবার তোর মা অপরাধ করেছে, তার ফল ভোগ করছে। আর ওকে বিব্রত করিস না, চলে যা। ফিরে যা খোকা, ফিরে যা। তোর মা যে বড্ড অসহায়। বুনুরি বংশের বাইরে তোর বাবাকে বিয়ে করে আমি অপরাধ করেছিলে। কালিন্দী দেবী আমারে অভিশাপ দিয়েছে খোকা। চিরকাল আমাকে দেবীর সেবায়েত হয়েই সূক্ষ্ম দেহে বেঁচে থাকতে হবে। আমাকে ক্ষমা করে দিস খোকা, ক্ষমা করে দিস। প্রদীপ, হে প্রদীপ, ওঠ। হ্যাঁ রে, কি হলো তোর? প্রদীপ, আমি তোকে বলেছিলাম এই জায়গাটা ঠিক না, তুই শুনলি না? দেখি মন্দিরের সামনে পড়ে আছিস। ভাগ্যিস আমি এসেছিলাম, নইলে কি যে হতো। তার মানে
মা আমাকে ঘোরের মধ্যে কথাগুলো বলল। প্রদীপ, ভূমিকম্প হচ্ছে মনে হয়, পালা পালা শিগগির। নিজের খেয়াল রাখিস খোকা, খেয়াল রাখিস।